দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয়ু ও সুস্থতা এবং ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার কামনায় শুক্রবার বিকেলে স্থায়ী বিএনপির উদ্যোগে বরিশালের গৌরনদীতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরার আলম বিপ্লব এর সভাপতিত্বে শুক্রবার বাদ আসর সরকারি গৌরনদী কলেজ জায়ে মসজিদে মিলাদ ও দোয়ার মোনাজাতের অনুষ্ঠিত হয়। তোমরা পড়ো, আমাকে লাগলে আবার আমি পরে এরপরে বা ট্রিপে এসে আবার প্রতিবারই আমি সময় দিব। এইটাই সঠিক পদ্ধতি। কিন্তু আজকের আলোচনাটা আমার উপস্থিতিতে সাধারণ আলোচনা এবং সাধারণ প্রশ্ন উত্তর, ঠিক আছে? সাধারণ আলোচনার মধ্যে আমার প্রধান মনোযোগটা হচ্ছে, আমার সঙ্গে যারা দীর্ঘদিন পরিচিত ঘনিষ্ঠ তারা সবাই তোমরা জানো যে আমি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে গুণগত পরিবর্তন গত 5ই আগস্টে হলো এবং রাজনীতির এই যে অধ্যত্বের বিরুদ্ধে যে জনগণের ক্ষোভ ব্যক্ত হলো এবং বড় বড় রাজনৈতিক দলের বাইরে যে একটা শক্তির উত্থান ঘটলো, এটা যে অনিবার্য। আমি একজন রাজনীতির ছাত্র হিসাবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি সব সময় কথা বলতাম। আমার জীবনে যা আমি পেয়েছি তাই কথা বলার কারণে পেয়েছি। আমার জীবনে আমি যতটুকু অসম্মান অপমানিত হয়েছি তাও কিন্তু আমার এই কথা বলার কারণেই। কিন্তু আমি মানসিকভাবে আজকে একটা তৃপ্তি লাভ করছি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে 31 দফা, এবং আমার সৌভাগ্য হয়েছে সেই দফার খসড়া কমিটির সঙ্গে যুক্ত থাকা। আমি অত্যন্ত আনন্দিত যে আমার রাজনীতির এই বিশ্লেষণ যে সঠিক, বাংলাদেশের সবথেকে দাম্ভিক স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা হয় এবং জনগণ যে কত বড় ক্ষমতা রাখে, রাজনৈতিক দলের চেয়েও যে কত বড় ক্ষমতা রাখে, সারা জীবন রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই দৃশ্যের জন্য অপেক্ষা করেছিলাম। আমি স্যালুট জানাই এই সংগ্রামের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে। আমি স্যালুট জানাই আমাদের দলের বিজ্ঞ নেতৃত্বকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সহ সবাইকে, যে এই পরিস্থিতিতে জনগণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাইকে, যারা এই পরিস্থিতিতে জনগণের নেতৃত্বকে সঠিকভাবে সম্মান করে জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব, শুধু তাই নয়, সরকার গঠন করার পরেও আমরা সরকারের কাছে গিয়ে তাদেরকে যা যা পরামর্শ দেওয়া দিচ্ছি সবকিছু করার চেষ্টা করছি। এখন যেমন এই সরকারের প্রধান ক্ষমতার উৎস হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন বা তাদের, এমনকি 2 জনকে মন্ত্রীও নিতে হয়েছে। আজকে আমি আসার সময় নারীদের সঙ্গে টেলিফোনে কথা বলে আসছি। এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বরিশাল 1 গৌরনদী আগুলজেরার আসনের সাবেক সংসদ সদস্য AM জহিরুদ্দিন স্বপন। তো আমি এই প্রসঙ্গটা বলছি এই কারণে যে সাংবাদিক সমাজ হিসাবে আপনাদের কিন্তু বুঝতে হবে যে আপনাদের কিন্তু একটা বা তোমাদের কিন্তু একটা সামাজিক দায়িত্ব আছে। সেই দায়িত্বটা তখনই পালন করতে পারবা যখন এই কমিউনিটির একটা নৈতিক শক্তি তৈরি হবে। অনেক নীতিবান সাংবাদিকদের অবদানের কারণেই কিন্তু আজকে এটা তৈরি হয়েছে, এবং প্রিন্টেড মিডিয়া অথবা রেগুলার যে মিডিয়া হাউসগুলি এবং তার বাইরে যে ডিজিটাল মিডিয়া, নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তার যে অবদান, এই কারণে কিন্তু পুরনো যে সমস্ত কনসেপ্ট ভেঙে তছনছ হয়ে গেছে। বহু বড় বড় সাংবাদিকরা কিন্তু এখন চোরের মতো পালিয়ে বেড়ায়। আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি, আমি চিনি না এত এমন কারণে আমার এটা একটা সৌভাগ্য। বাংলাদেশের যারা পলাতক, তারা পলায়নের আগের দিনও কি পরিস্থিতিতে কথা বলছে আমার সব জানা আছে। তো ফলে এই দুইটা, আমি একজন রাজনৈতিক কর্মী আর একজন হচ্ছে সাংবাদিক বা সম্পাদক, আমাদের এই দুইটা কমিউনিটিকে বেশি শিক্ষা নিতে হবে। কারণ রাজনীতিবিদরাই পালিয়েছে এবং এই পলাতক রাজনীতিবিদের পক্ষে যারা সাংবাদিকতা করেছে অথবা সংবাদ মাধ্যমকে দুর্নীতি করেছে, তাদের আজকে তছনছ করে দেওয়া হয়েছে। আমরা খুব কম রাজনৈতিক নেতা কর্মী আছে এরকম পরিস্থিতিতে আমরা আমাদের সততা নিয়ে গর্ব করতে পারি। আওয়ামী লীগের মধ্যে এরকম খুব কম রাজনৈতিক নেতা আছে। আবার সাংবাদিকতা জগতে যে খুব পুত পবিত্র কিছু নাম করতে হয় অথবা কোনো বিজনেস হাউসের মিডিয়া অফিসার হওয়া মানেই কিন্তু সাংবাদিক না। আমি নাম বলতে চাই না, বড় বড় মিডিয়া হাউসের তারা আমাদের অনেক ছোট ভাই। আমি বলছি তুমি তো সম্পাদক দাবি করো, তুমি তো সম্পাদক না, তুমি তো অমুক বিজনেস হাউসের মিডিয়া অফিসার, লিয়াজ অফিসার। একটা পত্রিকা দরকার বানাইছো, দিয়ে তারপরে এখন সরকারের সঙ্গে দর কষাকষি, ব্যবসা বাণিজ্য। সো সাংবাদিকতার পেশা আর সাংবাদিকতার নামে এগুলি করা
রাজনীতির মতো একটা প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কল্যাণ করা আর রাজনীতিকে ব্যবহার করে গডফাদার হওয়া, ঠিকাদারি করা, বিত্তবান হওয়া, দুটা কিন্তু আলাদা জিনিস। ফলে আমরা যেমন রাজনীতিবিদ এখান থেকে শিক্ষা নিয়েছি, সাংবাদিক সমাজের মধ্যে যার যার যা আমাদের শিক্ষা নেওয়া, আমি আশা করি সবাই সেটা গ্রহণ করবেন। এ সময় বরিশাল জেলার উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, সাবেক ভিপি মোহাম্মদ জাকির হোসেন রাজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল দর্জি, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মিঠু হাওলাদার সহ গরুন্দি উপজেলার পৌর শাখার নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, দলের অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষমতাবান রাজনীতি করার কারণে তাদের অনেকেরই নিয়োগের সঙ্গে কম বেশি যুক্ত থাকতে পেরেছে। তা আমি সাংবাদিক হিসাবে, ছোট ভাই হিসাবে তোমাদেরকে একটা বারবারই অনুরোধ করব যে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আর বাকি জীবনে হয়তো আছেই কয়েকদিন, আমার এই রাজনৈতিক কমিটমেন্টটা তোমরা যেহেতু আমার এলাকার ছোট ভাই, আমি তোমাদের কাছে আমার এই পলিটিক্যাল কমিটমেন্টের রিকগনিশনটা তোমরা আগেও দিয়েছো, ভবিষ্যতেও যাতে পাই। আর যাদের কাছে পাই নাই, কেন পাই নাই সেটাও তোমরা জানো। কিন্তু আমার পক্ষ থেকে আমি একদম নিঃশর্তভাবে বলে রাখতেছি বারবার যে সাংবাদিক সমাজ থেকে শুরু করে এই ধরনের রাজনৈতিক প্রক্রিয়া বহির্ভূত যে প্রতিষ্ঠানগুলি আছে তার ক্ষমতা বাড়াতে হবে। কারণ এই ক্ষমতা যত বাড়বে, এই যেমন আজকে ডিজিটাল মিডিয়ার ক্ষমতার কারণেই কিন্তু শেষ পর্যন্ত পতন হলো। আমরা রাজনৈতিক দল কিন্তু এত কিছু করেছি, পারি নাই। ম্যাডাম, আমি মুক্তি পাওয়ার পরে যখন দেখা করতে গেলাম, উনি খুব বিছানায় শুয়ে আছেন, খুব ধীরে সুস্থে কথা বলছেন, খুব কষ্ট হয়। তা আমি এক পর্যায়ে বললাম যে ম্যাডাম, এটা আমাদের খুব সৌভাগ্য, যা যা পেয়েছি তার সঙ্গে এটাও সৌভাগ্য যে আপনার উপরে এত নির্যাতন এবং সেই নির্যাতনকারীদেরকে পলায়নের দৃশ্য আপনি দেখতে পেরেছেন। এটা আল্লাহর পক্ষ থেকেই কিন্তু। তারপরও ম্যাডামের বক্তৃতার মধ্যে চমৎকার ভাবে তিনি কিন্তু দেশবাসীকে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, মানে একদম দেশের একজন মাতার মতোই কথা বলেছেন, গণতন্ত্রের মাতার মতোই কথা বলেছেন। আবার একই সঙ্গে যিনি পলায়ন করেছেন তিনিও একজন রাজনৈতিক নেতা। দম্ভ, অহংকার, মানুষ এগুলি বোঝেন, এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। সমস্ত ক্ষমতা রাজনৈতিক দলেরই থাকবে তা মনে করার কোনো কারণ নাই। সমস্ত ক্ষমতা যার হাতে, সাংবাদিকতা কলম, পরের দিন উনি যাহা বলিবেন তাহাই সংবাদ, এটা মনে করার দিন কিন্তু ফুরিয়ে গেছে। বরঞ্চ এখন চাইলেই অমুক পত্রিকার সম্পাদক, তমুক টেলিভিশনের এডিটরকে কত বড় বাটপার তা কিন্তু প্রমাণ করা সম্ভব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কালকে মনে করে দেশের প্রধান সম্পাদকের সমস্ত দুর্নীতি বের করে দিতে পারে, এবং সেইটা যদি প্রমাণ করা যায়, তাহলে একটা পত্রিকা বিষয় কিন্তু তোমার গণভবনের মতো, গণভবন যেমন ঠিকানা, যে গণভবন ঠিকানায় পরিণত হতে পারে, পারে না? এই ক্ষমতাটাই হচ্ছে তৈরি করাই হলো সাংবাদিকতার কাজ। ফলে এই ক্ষমতা বাড়লে পরে কিন্তু কোনো লস নাই, এবং সাংবাদিকতার কাজই হচ্ছে কিন্তু, সেই কারণেই সাংবাদিকতাকে রাজনৈতিক বিজ্ঞানে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এটা সংবিধানে লেখা নাই, কিন্তু তারপরেও সারা পৃথিবীতেই বলা হয় যে গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ, এবং তার কাজই হচ্ছে যে এই বিভাগগুলি যাতে জনগণের পক্ষে কাজ করে সেই দায়িত্বটা পালন করা। তা আমি আজকের কথা বাড়াবো না। আমি অতীতের